১২০০ দিন ধরে তৈরি করা টাইটানিক মাত্র ২ ঘন্টায় কেন ডুবে গেল? ১০ই এপ্রিল ১৯১২ সেই দিনটি ছিল যখন বিশ্বের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সেদিন আটলান্টিক মহাসাগর ছিল অত্যন্ত শান্ত এবং সামুদ্রিক ঝড় আসার দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না। জাহাজে ১৫০০ যাত্রী উঠেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ ডকে দাঁড়িয়ে টাইটানিকের প্রথম যাত্রার সূচনা দেখার জন্য অপেক্ষা করছিলেন। না যাত্রীরা, না বিদায় জানাতে আসা লক্ষ লক্ষ মানুষ, আর না টাইটানিকের ক্রু, কারোরই জানা ছিল না যে জাহাজটি কিছুক্ষণ পরেই রওনা হতে চলেছে তা তৈরির সময় এমন ৬টি ভুল করা হয়েছে যা এই জাহাজটিকে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার করতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, আজ আপনারা জানবেন নিজের সময়ের সবচেয়ে দামি, সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে শক্তিশালী জাহাজ টাইটানিকের সেই ৬টি ভুল সম্পর্কে, যা যদি না করা হতো তবে হয়তো আজ টাইটানিক ক্র্যাশ হওয়ার কারণে নয়, বরং তার সাফল্যের জন্য বিশ্বে বিখ্যাত হতো। শেষ পর্যন্ত এমন কোন ৬টি ভুল ছিল যা ৪০ বছরের অভিজ্ঞতা থাকা টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের নজরেও আসেনি? ক্যাপ্টেনের ৪০ বছরের অভিজ্ঞতা তো বাদ দিন, এই ভুলগুলো টাইটানিক পরিচালনাকারী কোম্পানি হোয়াইট স্টার লাইন, যাদের ১০৭টি জাহাজ চালানোর অভিজ্ঞতা ছিল, তাদেরও নজরে আসেনি। এমনকি এই ভুলগুলো টাইটানিক প্রস্তুতকারক কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফেরও নজরে আসেনি, যারা টাইটানিকের আগে ৫০০টিরও বেশি জাহাজ তৈরি করেছিল। টাইটানিকের নির্মাণ কাজ ১৯০৭ সালে শুরু হয়েছিল এবং প্রায় ৩ বছরের সময় এবং ২০০০ শ্রমিকের কঠোর পরিশ্রমের পর জাহাজটি তৈরি করা হয়। জাহাজটি পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু এর পরীক্ষা করা তখনও বাকি ছিল। টাইটানিক নির্মাতাদের বিশ্বাস তখন আরও বেড়ে যায় যখন টাইটানিক তার প্রথম টেস্ট রান বা পরীক্ষামূলক যাত্রা সফলভাবে পার করে। টেস্ট পাস করার সাথে সাথেই সারা বিশ্বের বিভিন্ন স্থানে এর মার্কেটিং করা হয়, যার শিরোনাম ছিল আনসিঙ্কেবল টাইটানিক, অর্থাৎ এমন জাহাজ যা কখনো ডুববে না। জাহাজটির প্রথম যাত্রা ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন শহর থেকে শুরু হওয়ার কথা ছিল, যার তারিখ ১০ই এপ্রিল ১৯১২ নির্ধারণ করা হয়েছিল এবং যার গন্তব্য ছিল আমেরিকার শহর নিউ ইয়র্ক। টাইটানিকের ইকোনমি ক্লাসে ভ্রমণের খরচ ছিল $৩০, যেখানে ফার্স্ট ক্লাসে ভ্রমণের খরচ ছিল $১৫০, যা আজকের দিনে প্রায় ৫,৮০,০০০ টাকার সমান। এই মার্কেটিংয়ের ফলে হঠাৎ করেই সব টিকিট বুক হয়ে গেল এবং অবশেষে সেই দিনটি চলেই এলো যখন টাইটানিক তার প্রথম যাত্রার সূচনা করতে যাচ্ছিল। প্রথম ভুল। দুপুর ঠিক ১২টায় টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে এবং সাথে সাথেই টাইটানিকের ভুলগুলো সামনে আসতে শুরু করে। মালিকপক্ষের কাছ থেকে ক্যাপ্টেন স্মিথের কাছে ডেডলাইন ছিল যে কোনো মূল্যে ১৭ই এপ্রিলের মধ্যে, অর্থাৎ মাত্র ৭ দিনের মধ্যে নিউ ইয়র্ক পৌঁছতে হবে। এই কারণেই ক্যাপ্টেন শুরু থেকেই জাহাজের গতি খুব বেশি রেখেছিলেন এবং এটিই ছিল টাইটানিকের সবচেয়ে প্রথম ভুল। মালিকদের দেওয়া নির্দেশনা এবং চাপের কারণে ক্যাপ্টেন স্মিথকে যত দ্রুত সম্ভব নিউ ইয়র্ক পৌঁছতে হতো, কারণ এটি ছিল টাইটানিকের প্রথম যাত্রা। আর যদি তারা সঠিক সময় নিউ ইয়র্ক না পৌঁছতেন তবে টাইটানিকের খ্যাতির বেশ ক্ষতি হতো। পৃথিবীর যে কোনো গাড়ি, মেশিন বা জাহাজ চালানোর কিছু অপারেটিং প্রসিডিয়ার বা কার্যপ্রণালী থাকে, যার মধ্যে গতিসীমাও একটি অংশ। আর টাইটানিকের যাত্রার শুরুতেই সেই নিয়ম লঙ্ঘন করা হয়েছিল। কিছুক্ষণ পরেই জাহাজটি সাউথহ্যাম্পটন বন্দরকে এত পেছনে ফেলে এলো যে দূর দূর পর্যন্ত নীল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। দ্বিতীয় ভুল। টাইটানিক চলার ৩ দিন কেটে গেছে। ফ্রান্স এবং আয়ারল্যান্ডে কিছুক্ষণের জন্য থামা ছাড়া গত ৭২ ঘন্টা ধরে টাইটানিক ক্রমাগত নিউ ইয়র্কের দিকে এগিয়ে যাচ্ছিল। এটি ছিল ১৪ই এপ্রিল ১৯১২ এর সন্ধে। সমুদ্রে চারদিকে নিস্তব্ধতা এবং কুয়াশা ছিল, যার ফলে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি অনেক কমে গিয়েছিল। সেই রাতে টাইটানিকের চেয়ে কয়েক ঘন্টা এগিয়ে থাকা অন্য একটি জাহাজের ক্যাপ্টেন ওয়্যারলেসের মাধ্যমে টাইটানিককে সমুদ্রে ভাসমান বরফের চাই বা আইসবার্গ সম্পর্কে সতর্ক করেছিলেন। বিশেষজ্ঞদের মতে এই সতর্কতা অন্তত ৬ বার দেওয়া হয়েছিল, কিন্তু ওয়্যারলেস অপারেটরদের অবহেলার কারণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা তাদের চোখ এড়িয়ে যায়। তাদের কাছে হয়তো এটি একটি সাধারণ ব্যাপার ছিল, কিন্তু এটিই ছিল টাইটানিক ক্রুদের দ্বিতীয় ভুল।
যেহেতু টাইটানিক ছিল তার ধরনের প্রথম বিলাসবহুল জাহাজ এবং এতে অনেক ভিআইপি যাত্রী ছিলেন, তাই টাইটানিকের বেশিরভাগ ক্রু ফার্স্ট ক্লাস যাত্রীদের সেবাতেই ব্যস্ত ছিলেন। যদি এই সতর্কতাগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হতো, তবে পরবর্তী দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন হতো। তৃতীয় ভুল, জাহাজের গতিও বেশি ছিল এবং তাদের হাত থেকে একটি খুব গুরুত্বপূর্ণ সতর্কতাও মিস হয়ে গিয়েছিল। টাইটানিক এখন দ্রুত গতিতে এবং অত্যন্ত নির্ভীকভাবে আইসবার্গের সীমানার দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তখনও টাইটানিককে দুর্ঘটনা থেকে বাঁচানো সম্ভব ছিল, কারণ জাহাজের প্রহরীরা সতর্ক ছিল। তারা দূর থেকে যে কোনো আইসবার্গ দেখলেই ক্যাপ্টেনকে জানানোর জন্য প্রস্তুত ছিল। কিন্তু দূর থেকে দেখার জন্য তাদের কাছে একটি জিনিসও ছিল না, আর সেই জিনিসটি হলো দূরবীন। হ্যাঁ, প্রহরীরা সতর্ক তো ছিল, কিন্তু দূরবীন না থাকার কারণে তারা আইসবার্গটি দূর থেকে দেখতে পারেনি, এবং এটিই ছিল টাইটানিকের তৃতীয় ভুল। আইসবার্গের খবর ক্যাপ্টেন স্মিথ তখন পেলেন যখন জাহাজের প্রহরীরা জানালো যে জাহাজের ঠিক সামনে একটি ফুটবল মাঠের আকারের সমান বিশাল আইসবার্গ রয়েছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ আইসবার্গটি খুব কাছে চলে এসেছিল। চতুর্থ ভুল, আটলান্টিক মহাসাগরে প্রায়ই জাহাজগুলোকে আইসবার্গের মুখোমুখি হতে হয়, যা বড় বড় জাহাজগুলো সহজেই সামলে নেয়। হয়তো ক্যাপ্টেন স্মিথও তাই ভেবেছিলেন। আইসবার্গের খবর পাওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন স্মিথ জাহাজের ইঞ্জিন বন্ধ করার এবং টাইটানিকের অভিমুখ ঘোরানোর নির্দেশ দেন। নিঃসন্দেহে ক্যাপ্টেন স্মিথ আইসবার্গ থেকে বাঁচার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দূরত্ব এত কম ছিল যে কোনো চেষ্টাই সফল হয়নি। আইসবার্গটি টাইটানিকের মাঝখানের অংশে আঘাত করে ফেলেছিল। তবে টাইটানিকের বাঁচার আশা তখনও ছিল। আশা ছিল যে হয়তো আইসবার্গ জাহাজের বডির ক্ষতি করবে না, অথবা আইসবার্গের সাথে ধাক্কা লেগে সেটি নিজেই ভেঙে যাবে। হয়তো তাই হতো যদি না টাইটানিকের চতুর্থ ভুলটি নিজের কাজ দেখাতো। বিশেষজ্ঞদের মতে টাইটানিকের বডিতে যে রিভেটগুলো অর্থাৎ লোহার পিন লাগানো ছিল, সেগুলো স্টিলের নয় বরং কাস্ট আয়রনের তৈরি ছিল। এই রিভেটগুলোর কাজ হলো লোহার বড় বড় পাতগুলোকে একসাথে জোড়া লাগিয়ে রাখা। কিন্তু যেহেতু কাস্ট আয়রন স্টিলের চেয়ে নরম হয়, তাই আইসবার্গ টাইটানিকের বডিতে আঘাত করার সাথে সাথে সেই জায়গার রিভেটগুলো চাপের কারণে খুলে যায়, আর তারপর সেটাই হলো যার ভয় ক্যাপ্টেন স্মিথ পাচ্ছিলেন। পঞ্চম ভুল, টাইটানিকের সাথে একটি ফুটবল মাঠের সমান বড় আইসবার্গের সংঘর্ষ হয়ে গিয়েছিল এবং জাহাজের নিচের অংশে জল ঢুকতে শুরু করেছিল। এই বিপজ্জনক সংঘর্ষ পুরো ক্রু এবং যাত্রীদের সতর্ক করে দিয়েছিল, এবং সেই সাথে জাহাজে উপস্থিত টাইটানিকের মালিক জোসেফ ব্রুস ইসমেকেও। যদিও টাইটানিকের ভেতরে জল ঢুকতে শুরু করেছিল, তবুও টাইটানিকের বাঁচার আশা ছিল, কারণ টাইটানিককে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এর 3টি ফ্লোরে জল ঢুকে গেলেও এটি ডুববে না। কিন্তু এই জাহাজের দুর্ভাগ্য যে 3টি ফ্লোর পার করে জল এখন 4র্থ ফ্লোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। টাইটানিক ধীরে ধীরে সাগরে তলিয়ে যাচ্ছিল। এখন জাহাজের চিন্তা বাদ দিয়ে যাত্রীদের জীবন বাঁচানোর সময় এসে গিয়েছিল। ক্যাপ্টেন স্মিথ রেডিওতে ইমার্জেন্সি অ্যালার্ট জারি করে দেন। যতক্ষণ না কেউ সাহায্যের জন্য আসে, ততক্ষণ যাত্রীদের লাইফ বোটে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এই মুহূর্তে পঞ্চম ভুলটি তার কাজ দেখিয়ে দিল। হ্যাঁ, জাহাজে মোট 32টি লাইফ বোটের জায়গা ছিল, কিন্তু অবহেলার কারণে মাত্র 20টি বোট রাখা হয়েছিল। যাত্রী ছিল 1500 আর বোট ছিল মাত্র 20টি। ষষ্ঠ ভুল, চারদিকে হুলস্থুলকাণ্ড এবং প্রত্যেকেই ওই গুটি কতক নৌকায় উঠতে চাইছিল। রাত 12:45 প্রথম জরুরি নৌকা বা লাইফ বোট সাগরে নামানো হয়। কিন্তু এখানে হলো আরও একটি এবং ষষ্ঠ ভুল। বিশৃঙ্খলার মধ্যে নৌকাগুলো পুরোপুরি না ভরেই সাগরে নামানো হলো। এতে মূলত ফার্স্ট ক্লাসের যাত্রীদেরই প্রাধান্য দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা বেশি ধনী ছিলেন তাদের আগে নৌকায় বসানো হয়েছিল। যদি নৌকাগুলোতে আরও বেশি যাত্রী বসানো হতো, তবে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেত। জাহাজ দ্রুত সমুদ্রে ডুবে যাচ্ছিল। রাত 2:18 শর্ট সার্কিটের কারণে টাইটানিকের সমস্ত আলো নিভে যায়, এবং ঠিক পরের মুহূর্তেই জাহাজটি ভেঙে 2 টুকরো হয়ে যায়। এভাবে টাইটানিককে সমুদ্রের গভীরে পুরোপুরি ডুবতে 2 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল। আর এভাবেই 1500 থেকে 1600 মানুষ আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলে ডুবে মারা যান। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, সে সময় জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যাত্রীরা যদি এই ঠান্ডা জলে ঝাঁপও দিতেন তবুও বাঁচার কোনো সুযোগ ছিল না, কারণ মানুষ এত কম তাপমাত্রায় 30 মিনিটের বেশি বেঁচে থাকতে পারে না। বলা হয় যে মৃতের সংখ্যা 1500-র চেয়েও অনেক বেশি ছিল, কারণ জাহাজের ক্রুদের সাথে যাদের পরিচিতি ছিল তাদের অনেকেই বিনা টিকিটে জাহাজে উঠেছিলেন। বেঁচে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ছিল শিশু এবং নারীরা।
অন্যদিকে ক্যাপ্টেন স্মিথ শেষ সময় পর্যন্ত মানুষের সাহস জোগাতে ব্যস্ত ছিলেন এবং তিনি ছিলেন সেই শেষ ব্যক্তি যিনি ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপ দিয়েছিলেন। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। এই টাইটানিক সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর এই রকম জানা অজানা ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো অজানা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।